বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন আরিফুল ইসলাম আরিফ, সহসভাপতি ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি খুব ছোট করে, এরপরে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এটি বৃহস্পতিবার আমেরিকার সাবেক দুই রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকারের সময় তিনি এমন কথা বলেন। তাদের সাথে দেখা করার সময় প্রধান উপদেষ্টা কূটনীতিকদের বলেন, 6টি কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয় সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে। এদিকে বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে, এবং তিনি আবার এটাও বলেছেন যে নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। এবং এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের মধ্যে বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি কারো নাম সুপারিশ করলে তারা ঈর্ষান্বিত হন। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না এমন অভিযোগ করে রিজভী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না। তিনি বলেন যে জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়, সরকার তারিখ দিতে নারাজ, ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করেনি। এবং আরেকটি তথ্য একদম ছোট করে তা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মব প্রতিরোধে কাজ করছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে। এবং এদিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ছাত্র জনতার নাম করে সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে। এই ছিল কিছু তথ্য। আমি শুরুতে একটু আসি শরীফুজ্জামান শরীফ। প্রথমে যে আলোচনাটি, এই যে বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তার উপরে হামলার অভিযোগ হয়েছে এবং এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং সার্জিস আলম পরে ফেসবুকে লিখেছেন যে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা, অর্থাৎ সার্জিসের সাথে থাকা যারা ছিল, শাকিল এবং তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। এই ঘটনাটি আপনি নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন এই ব্যাপারে শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে যে আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। গতকালকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা বেশ আলোচিত ছিল। আপনি যাই বলেন না কেন, যে কোনো ছাত্র সংগঠনের নেতা হোক কর্মী হোক, কারো উপরেই আক্রমণ হবে এটা আমরা সমর্থন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে 7 মাস আগে যে দানবের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এবং দানবকে অসংখ্য মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে দানবকে আমরা পরাজিত করেছিলাম, সেই সংস্কৃতির থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি এবং প্রায়ই সুযোগ পেলেই তার পুনরাবৃত্তি হয়। এটি মোরাল পুলিশিং এর মধ্য দিয়ে হয়, এটি মব ক্রিয়েট করে ঘটনা ঘটানো। এবং গত 7 মাসে আমার যেটা ধারণা, সরকারকে সব থেকে বেশি নাকানি চুবানি খেতে হচ্ছে এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সরকার সেই জায়গাটায়, আমি তার মধ্যে যথেষ্ট আন্তরিকতার অভাব দেখছি, দৃঢ়তার অভাব দেখছি। এবং সরকার যখন কথা বলে আমি দেখতে পাচ্ছি কার যেন চোখের দিকে তাকিয়ে কথা। আমরা শেখ হাসিনার শাসনের অবসান চেয়েছিলাম কেন? শেখ হাসিনার সাথে, ছাত্রলীগের সাথে আমাদের কারোরই
ব্যক্তিগত খুব বেশি দ্বন্দ্ব কারো ছিল, কিন্তু আমরা এমন একটা শাসন চেয়েছিলাম যেখানে সরকার মানুষের কথা শুনবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা দেখতে পাচ্ছি সরকার মানুষের কথা শুনছে না অথবা শুনতে চাইছে। আজকে পুলিশের মহাপরিদর্শকের যে উদ্ধৃতি আপনি দিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথাটা আপনি বললেন, এই ঘটনাগুলো, তারা যে বিষয়গুলোকে ফোকাস করছেন, এই ঘটনাগুলো তো গত 7 মাসে ঘটছে। আপনার চোখের সামনে এক একটা মব ক্রিয়েট করে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে? এই পর্যন্ত প্রায় 100টি মাজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন যে ফ্যাসিবাদের দোসর যারা, আমরা তাদের ঘর বাড়ি ভেঙেছি ইত্যাদি, কিন্তু এই মাজার যেগুলো, মাজারের পীর সাহেবরা বা সেখানে যারা ঘুমিয়ে আছেন, যাদের উপরে ভিত্তি করে মাজারগুলো গড়ে উঠেছে, তারা কি ফ্যাসিবাদের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল? না। আবার পুলিশ যেটি বলছে, আইজি যেটি বলছেন যে বিশৃঙ্খলকারীরা এই ঘটনা ঘটাচ্ছে, তো পৃথিবীর প্রত্যেকটা দেশে বিশৃঙ্খলকারী থাকে, তারা নানা ইন্টেনশন ক্রিয়েট করে এবং তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে। পুলিশের দায়িত্বটা কি? ওনাকে জনগণ পয়সা দিয়ে কি কারণে পুষছে? ওনার চেহারা দেখার জন্য? ওনার তো দায়িত্ব ছেড়ে বাড়ি গিয়ে হাল চাষ করা উচিত। আপনি গুলশানে যে ঘটনা ঘটলো, তার পরপর 3 জনকে গ্রেপ্তার করা হলো এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং জানালো যে তারা ওই জায়গার কেয়ারটেকার ছিলেন এবং 3 জনকে আমরা ধরেছি। কিন্তু সেখানে কি 3 জন মানুষ অংশগ্রহণ করেছিল? না, সেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের স্পষ্ট ছবি আছে। গত 48 ঘন্টায় বাকিদেরকে ধরা হয়েছে? ধরা হয়। তাহলে প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা কি অপরাধীদেরকে আড়াল করার জন্য অথবা ঘটনাটাকে ডাইভার্ট করার জন্য এই যে 3 জন এবং তার উৎস খুঁজে বের করছেন? হতেও পারে। আমি যেটা চেয়েছিলাম, আমি অনেকদিন ধরে অ্যাক্টিভিস্ট হিসাবে রাস্তায় আন্দোলন সংগ্রামে ছিলাম, থেকেছি, কথা বলেছি। অনেকে এসে বলেন মিডিয়াতে কথা বলতে পারতাম না। আমি গত 15 বছর 16 বছর আমি মিডিয়াতে কথা বলি, কখনো কখনো ঝুঁকি নিয়ে, অনেকের রক্তচক্ষুকে উপেক্ষা করেও কথা বলি। আমাদের প্রত্যাশাটা কি ছিল? আমাদের প্রত্যাশাটা ছিল 5 তারিখের পরে যে সরকারটি গঠিত হয়েছে তার অনেক রকমের চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার 5ই আগস্ট পর্যন্ত যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করবে। শরীফুজ্জামান শরীফ, পরেও যারা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জি জি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি সার্জিস আলমের যে বিষয়টা বলছি, যে ঘটনাটা ঘটানো হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি মনে করি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সাথে আমি শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক হতে বলি, কারণ তারা তো আমাদের সেলিব্রিটি। টোকাই ছাত্রলীগের কর্মীরা, উনি নিজেও যদিও ছাত্রলীগের কর্মী ছিলেন এবং খুব ভোকাল ছিলেন, তো উনি ছাত্রলীগ করেছেন দীর্ঘ সময়। তো সেখানে ছাত্রলীগের কর্মীরা কর্মীদের মতন ছাত্রদল আচরণ করছে, টোকাইদের মতন। টোকাইরাও কিন্তু আমাদের এই সোসাইটির অংশ এবং গত গণ অভ্যুত্থানে তারা কিন্তু একটা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি ছাত্রলীগ বলতে পারেন, কিন্তু টোকাই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে আমি আপত্তি করছি এবং আমি মনে করি বিভিন্ন জায়গায়। জি, শরীফুজ্জামান শরীফ, ছাত্র দলের শাকিলের নেতৃত্বে অভিযোগটা হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে করেছেন আর কি সার্জিস। আমি তো ওই কথাটা বলছি। আপনি যে টোকাই শব্দটা, আমি মনে করি যে তারাও আমাদের সোসাইটির অংশ এবং আপনি শব্দ চয়নের জায়গাটায় একটু সতর্ক থাকা এবং আমাদের এই জায়গাটায় একেবারে ক্লিয়ার কথা, আমরা এই যাদের কথা বলছি, আলোচনা করছি, 7-8 মাস আগে এরা কিন্তু একজনের লাশ পড়লে কার লাশ সেটিকে না দেখে, কোন দল সেটি না দেখে কাঁধে তুলে নিয়েছেন, হাসপাতালে নিয়ে গেছেন। তাদের মধ্যে মাত্র 6-7 মাস পর এই ধরনের কাদা ছোড়াছুড়ি, এই ধরনের রক্তারক্তি ঘটনা পুনরাবৃত্তি হোক, তা আমরা চাই না। এই ঘটনায় যার যতটুকু দায়িত্ব আছে তিনি সেটা অনুধাবন করবেন এবং আমরা চাই যে আমাদের কর্মকাণ্ড নিয়ে যারা পালিয়ে গেছেন, যারা এখনো ষড়যন্ত্র করছেন,
যারা জি, শরীফুজ্জামান শরীফ, আমি আসবো আবার আপনার ক্রিয়েট কাছে। করার চেষ্টা করছেন, তারা যেন খুশি হয়, তারা যেন হাততালি দেয়, এরকমের কোনো কাজের সাথে আমরা না জড়ি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি। একই ঘটনা, সার্জিস আলমের ঘটনা সম্পর্কে আপনি অথবা আপনারা কি জানেন, আপনাদের বক্তব্য কি যদি একটু বলতেন। ধন্যবাদ আশরাফ ভাই এবং যারা শুনছেন সকলকে। বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় যেটা মনে করি যে বাংলাদেশে আমাদের দীর্ঘ একটা সংগ্রামের একটা লড়াই আছে, সেটা বিগত 15 বছর তো একেবারেই আমাদের চোখের সামনে যেই ফ্যাসিবাদী একটা দুঃশাসনের একটা চরিত্র আমাদের চোখের সামনে ঘটেছে, সেই যেই চরিত্রটা ঘটেছে সেখানে আমরা যারা ভুক্তভোগী ছিলাম কিংবা এই নিপীড়নের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি, তার বড় একটা অংশ ছাত্রদলও আমাদের সাথে ছিল। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখন এই গণঅভ্যুত্থানের নেতাদের মধ্যে যদি এই ধরনের আচরণ তৈরি হয় এবং গণঅভ্যুত্থানের নেতাদের এই বিভাজিত তৈরি হয়, এতে আসলে আমরা খুব দুঃখ পাই। এবং আমরা মনে করি যে আহ শরীফ ভাই যে বিষয়গুলো বললেন, যে আমাদের একটা একত্রিত জার্নি আছে এবং আমরা কেন আসলে এই যুদ্ধটা করলাম, কেন আসলে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়লাম। আমাদের তো আসলে শেখ হাসিনার প্রতি আলাদা কোনো ধরনের বা আওয়ামী লীগের লোকজনের প্রতি আলাদা কোনো ধরনের বিদ্বেষ আমাদের ছিল না। আমাদের যেটা ছিল যে যেই অপশাসন বা অপসংস্কৃতিটা তৈরি হয়েছে, সেই জিনিসটা আমাদের ভাঙতে হবে। যদি কারো কাছে কারো কথা যদি আমাদের পছন্দ না হয়, কারো জিনিস যদি আমাদের ভালো না লাগে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। ফয়সাল কিংবা মাহমুদ শান্ত, আপনি কি জানতে পেরেছেন যে কি নিয়ে আসলে তাদের মধ্যে বিরোধ, অথবা কি নিয়ে আসলে বাকবিতণ্ডা, যেভাবেই বলি, অথবা যেই ঘটনাটা হয়েছে, কি নিয়ে আসলে এই ইস্যুটা শুরু হয়েছিল, আপনার কি জানা আছে ফয়সাল মাহমুদ শান্ত? না না না, এটা এটা আসলে কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে যে এই ঘটনাটা ঘটেছে এরকম না, যে এখানে কোনো একটা ইস্যু নিয়ে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, ঘটনাটা এরকম না। ঘটনাটা হচ্ছে সার্জিস আলম তিনি গণঅভ্যুত্থানের নেতা এবং বর্তমানে একটি পার্টির গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির তিনি উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছেন। সো তিনি বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগ করবেন, তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সেখানে কাজ করছেন এবং তার বাংলাদেশে সারা জায়গায় গুছাচ্ছেন। সেই জায়গায় একটা মব ক্রিয়েট করে এবং সেই জায়গায় হচ্ছে এক ধরনের তার বিরুদ্ধে, এটা আমরা দেখেছি যে যখন বিগত সময়গুলোতে জামাতের বা শিবিরের লোকজন যখন কোন একটা জায়গায় সভা সমাবেশ করতো, কোন একটা জায়গায় যখন মিটিং করতো, তখন তাদের উপরে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা তাদের উপরে হামলা করতো। আবার ছাত্রদল যখন বিভিন্ন জায়গায় হচ্ছে কোনো মিছিল মিটিং করতো, যেমন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্র দলের বিভিন্ন কর্মসূচি থাকলে তারা ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে তাদের সেই কর্মসূচিগুলো করতে হতো, কারণ আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন এত বেশি হচ্ছে বিধ্বংসী ছিল, সেই জায়গায় তাদেরকে স্বাভাবিকভাবে কর্মসূচিগুলো করতে দিত না। তো তাদের পালিয়ে দেখা যাচ্ছে কোনোভাবে একটা ব্যানার করে দাঁড়িয়ে তারা হচ্ছে সেখান থেকে চলে যেতে হতো, নয়তো মামলা দিত, মেরে ফয়সাল মাহমুদ শান্ত, থানায় এই চলে যে যেত। অভিযোগ তো সার্জিস আলম করেছেন ফেসবুকে, যে ছাত্র দলের একজনের নেতৃত্বে এই টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালানো হয়, এই অভিযোগটার সাথে কি আপনি বা আপনারা একমত, যেই অভিযোগ সার্জিস আলমের? না না, এইখানে তো এইটা বিষয়টা এরকম না যে এটার একমত বা দ্বিমত হওয়ার বিষয়। সাজিদ আলম স্পেসিফিক ভাবে নাম উল্লেখ করে ছাত্র দলের কোন নেতা এখানে ওই জি, হামলার নেতৃত্ব দিচ্ছেন নাম উল্লেখ করে সেই জায়গাটি তিনি প্রকাশ করেছেন এবং কিভাবে ঘটনাটি তার সাথে ঘটেছে সেটাও তিনি স্পষ্ট। তো এখানে এমন না যে এটা দায় দিয়ে দেয়া বা ট্যাগিং দিয়ে দেয়া যে অমুকরা করেছে, এরকম না। এখানে তিনি হোল ছাত্র দল এই কাজটি করেছে এরকম না, তিনি একবারে সুনির্দিষ্ট ভাবে যে কে তার ওই হামলার নেতৃত্ব দিয়েছেন, কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, পরিষ্কার ভাবে তিনি বলেছেন। জি, তো ফয়সাল এখানে মাহমুদ আসলে শান্ত, লুকোচুরির কিছু নেই। জি ধন্যবাদ। জি। আমি আসবো আপনার কাছে, আবারও আসবো। আমাকে সময়টা আসলে তো ব্যালেন্স করতে হবে, আরো বেশ কিছু বিষয় আছে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই ছোট ছোট করে। আরিফুল ইসলাম আরিফ, এই একই বিষয়ে এই যে সার্জিস আলম যে বলেছেন ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপরে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি কি জানেন যার বিরুদ্ধে অভিযোগ, তার সাথে কথা হয়েছে কিনা, অথবা আপনারা সাংগঠনিকভাবে বিষয়টি কিভাবে দেখছেন? আরিফ, আপনার অডিওটা অন করতে হবে, আপনার অডিওটা অফ করা আছে। জি আরিফ বলুন। আরিফ, শুনতে পাচ্ছি না আপনাকে, আপনার অডিওটা সম্ভবত বন্ধ করা, একটু দেখবেন। আচ্ছা, আরিফের সংযোগটি সম্ভবত সমস্যা হচ্ছে, আমরা নিশ্চয়ই তাকে পাবো আবারও। আমি একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছেই আসি বিষয়টা নিয়ে, আমি পরে শরীফুজ্জামান শরীফের কাছে একই বিষয় নিয়ে যাব।
প্রধান উপদেষ্টা বলছেন যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে হয়তোবা জুনের মধ্যে নির্বাচন, এমনটা তিনি বলছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে অন্তর্বর্তী সরকার এখনো পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। এখানে যে প্রশ্নটি, নাহিদ ইসলাম কয়েকদিন আগেও এই সরকারের অংশ ছিলেন এবং এই কদিনের ব্যবধানে এখন তিনি বলছেন যে এই বছর নির্বাচন করাটা কঠিন হবে অথবা সম্ভব কতটা হবে তিনি প্রশ্ন তুলছেন। এবং আবার আরেকটা জিনিস এখানে আছে পয়েন্ট, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে সরকার পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এখন আসলে কি বুঝবে সাধারণ জনগণ? ফয়সাল মাহমুদ শান্ত। না, এইখানে তো বিষয়টা পরিষ্কার, এখানে কোনো ধরনের ঘোলাটে কিছু নেই কিংবা আসলে এখানে না বোঝার মতো কিছু নেই। বিষয়টা হচ্ছে নাহিদ ইসলাম যখন গভর্নমেন্টে থেকেছেন, গভর্নমেন্ট থেকে তিনি যখন গভর্নমেন্টে ছিলেন, তখন তিনি গভর্নমেন্ট দায়িত্বশীল জায়গা থেকে অনেক কথা বলতে পারতেন না। তারপরও তিনি তখনও বলার চেষ্টা করেছে যে এই গভর্নমেন্ট কিন্তু পুরোপুরি ফাংশনাল হতে পারছে না, আমলারা কাজ করছে না ঠিকমতো, পুলিশ কাজ করছে না ঠিকমতো, অনেক ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আমাদের পুলিশ বাহিনী থেকে নিরাপত্তা বাহিনীগুলো এখন পর্যন্ত পুরোপুরি দমে অ্যাক্টিভ হয় না। আপনি শরীফ ভাইয়ের কথাও যদি শোনেন একটু আগে, শরীফ ভাই যেভাবে বললো যে আমাদের এই যে পুলিশের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো কি তারা ঠিকমতো এখন পর্যন্ত পালন করতে পারছে কিংবা ফাংশনাল হচ্ছে? হয়নি। তো সেই জায়গাটাই কিন্তু তিনি ফোকাস করেছেন যে এই বর্তমান যে পুলিশ ব্যবস্থা, সেই পুলিশ ব্যবস্থা এখন পর্যন্ত মানুষের জননিরাপত্তা সঠিকভাবে করতে পারেনি। এটি কিন্তু সরকারের থেকেও আপনি যদি যাকেই জিজ্ঞেস করেন তার পক্ষে কিন্তু এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইউনূসের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটি হচ্ছে যে তিনি যদি রাজনৈতিক দলগুলো যদি আগে নির্বাচন চায়, তাহলে আগে সংস্কার, যদি কম সংস্কার চায় বা সংস্কার না চায়, তাহলে আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর যদি রাজনৈতিক দলগুলো কিছু সংস্কার কিংবা একটা মোটামুটি সংস্কারের মধ্যে এগ্রিড করে, তাহলে হয়তো নির্বাচনটা 6 মাস পরে দিয়ে এই কিছু সংস্কার বাস্তবায়ন করা হবে। যেটি আমি মনে করি প্রধান উপদেষ্টার যে কথা, সেটা একবারে শুরু থেকে কনসিস্টেন্স আছে, এখানে কোনো ধরনের কোনো দ্বিমত বা হচ্ছে কন্ট্রাডিকশন দেখি না। এখন প্রশ্ন হচ্ছে যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে আসলে এই বছরের মধ্যে নির্বাচন করা আসলে সম্ভব কিনা। দেখেন, আমাদের একটা জাতীয় নির্বাচন যখন হয়, তখন আপনার টোটাল যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটি কিন্তু একবারে প্রত্যেকটা গ্রাম মহল্লা পর্যন্ত ভাগ করে দিতে হয় এবং প্রত্যেকটা গ্রাম মহল্লায় যেতে হয়। সেই যাওয়ার জন্য এখন দেখেন, একটা আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্দিষ্ট একটা জায়গায় কোনো ধরনের কোনো অকারেন্স ঘটে, যেমন এই গুলশানের একটা অকারেন্সের কথা বলেন বা বিভিন্ন জায়গায় কোনো একটা অকারেন্স ঘটে, আমরা দেখি যে সেই নির্দিষ্ট জায়গায় পুলিশ বাহিনী কিংবা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ফোকাসড হয়ে সেইখানে যখন মুভ করে, তখনও সঠিকভাবে অনেক সময়ই তারা আসলে জননিরাপত্তা নিশ্চিত করতে পারে না। কিন্তু যখন পুরো দেশ জুড়ে আপনি একটা নির্বাচন প্রক্রিয়া শুরু করবেন, সেখানে আওয়ামী লীগের অধিকাংশ মানুষ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি, সেই মানুষগুলো কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে আপনি যখন দেখবেন যে এখানে নানা ধরনের রাজনৈতিক যে ক্ষমতা কেন্দ্রিক যে দ্বন্দ্বগুলো, সেগুলো তৈরি হবে। এখন আমাদের অ্যাসেস করতে হবে যে এই পুরো বাংলাদেশের এই 68,000 গ্রামে কিংবা হচ্ছে 500 বেশি থানায় যখন একসাথে নির্বাচনটা হবে, জাতীয় নির্বাচন, তখন এই পুলিশ বাহিনী যখন ভাগ হয়ে যাবে, তখন তারা কি আসলে ক্যাপাবল যে ক্ষমতার দ্বন্দ্বে তখন নির্বাচনমুখী দলগুলো বা পার্টিগুলো যে ক্ল্যাশটা বা কন্দলটা তৈরি করবে, সেগুলো ম্যানেজ করার জন্য আওয়ামী লীগের হাজার হাজার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আপনি যেটা বলছেন, অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে নাহিদ ইসলাম কয়দিন আগে উপদেষ্টা ছিলেন, তিনি কিছুদিন আগেই তিনি তার পদ ছেড়েছেন এবং আপনাদের রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটা আসলে একরকম বিবেচনায় ছিল। তখন কিন্তু প্রধান উপদেষ্টা অথবা অন্যান্য উপদেষ্টারা যখন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন হতে পারে, চেষ্টা চলছে, প্রস্তুতি চলছে, তখন কিন্তু এগুলো নিয়ে কিছু বলেননি। কিন্তু এই যে রাজনৈতিক দলে আসার পরে আবার তিনি এখন যেটা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন সরকার বলেছে অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্যান্যরা বলেছেন পরিস্থিতি সন্তোষজনক, কোনো কিছু হয়নি, আগের মতোই আছে, তখন তো তিনি কিছু বলেননি। মানে এই জায়গাটা, এই যে এইটা একটা কন্ট্রাডিকশন, এই জায়গাটা আমি আসলে একটু বোঝার চেষ্টা করছি। না, আমি আমি আবারও পরিষ্কার করি যে যখন নাহিদ ইসলাম সরকারে ছিলেন, তখনও নাহিদ ইসলাম কখনোই বলেন নাই যে আসলে আমাদের যে লক্ষ্যমাত্রা, আমাদের দেশের মানুষের জননিরাপত্তা যেটা নিশ্চিত করা প্রয়োজন, সেটা আমরা সফলভাবে করতে পারছি। আপনি বারবার দেখেছেন নাহিদ ইসলাম বিভিন্ন সময় বলেছেন যে আমরা আমলা প্রশাসন দ্বারা সন্তোষজনক বিহেভিয়ার এবং সন্তোষজনক সিস্টেম আমরা দাঁড় করাতে পারছি না, এটার জন্য আমাদের এই বিষয়গুলো নতুন করে ঢেলে সাজাতে হবে। এক জায়গা। দুই জায়গা হচ্ছে নাহিদ ইসলাম কিন্তু যখন উপদেষ্টা পরিষদ থেকে ত্যাগ করে নিজে রাজনৈতিক দলে জনমানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন, তখনও কিন্তু তিনি এটাই বলেছেন যে আসলে জনমানুষের যে ভাষা, সেই ভাষাটাকে আসলে উদ্ধৃত করার জন্য কিংবা সেই ভাষাটাকে মানুষের জায়গা থেকে কিংবা হচ্ছে রাজনৈতিক ভাষায় রূপান্তর করার জন্য আমার আসলে এই গভর্নমেন্টে থাকার থেকে জনমানুষের কাতারে দিয়ে আসলে জনমানুষের ভাষাটাকে ন্যারেট করা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো তারা যদি উপদেষ্টাদের জায়গা থেকে ঠিকঠাক মতো কাজ করতে পেরে
এরকম একটা জায়গায় সরকারি থেকে কিংবা এরকম একটা জায়গায় থেকে যদি সবকিছু সমাধান হয়ে যেত, তখন কিন্তু আমাদের কোনো রাজনৈতিক দল করারই প্রয়োজন ছিল না, যে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে। আমরা দেখেছি এই ব্যবস্থাটা ঠিকমতো যখন কাজ করছে না, যখন এই পূর্ববর্তী রাজনৈতিক স্ট্রাকচারে আমলারা চলে, যখন দেখছি আমরা পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো তাদের এই পূর্ববর্তী প্যাটার্ন গুলো পরিবর্তন করছে না, তখন আমরা মনে করছি বাংলাদেশে একটা নতুন রাজনীতি দরকার। তখন আমরা মনে জি, করছি বাংলাদেশের মানুষের জন্য ফয়সাল মাহমুদ একটা শান্ত, নতুন এই রাজনীতি দরকার। বিষয়গুলো নিয়েও তিনি আমরা আলোচনা সেই করব। বিষয়টি আসলে দাঁড় করানোর চেষ্টা করছেন, এবং তিনি আগেও কখনো বলেন নাই যে আসলে আমরা সবকিছু ঠিক করতে পেরেছি। তিনি ওখানে থেকে ঠিক করতে পারেন নাই বিধায় মনে হচ্ছে একটা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করে সেই জনগোষ্ঠীর সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে আমাদের ক্ষমতায় গিয়ে স্ট্রাকচার পরিবর্তন করে বাংলাদেশের মানুষের মুক্তি আনা সম্ভব। জি, শুধুমাত্র 3 জন বা 2 জন উপদেষ্টাদের কাতারে থেকে এই রাষ্ট্র সঠিকভাবে সমাধান করা সম্ভব নয়। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে ধন্যবাদ। আমাকে একটি বিরতি নিতে হবে, আপনারা তিনজনই সাথে থাকবেন। বিরতির পর ফিরে আপনাদের সাথে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমি একটু প্রশ্নে চলে যাই সরাসরি। আরিফুল ইসলাম, আরিফ, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক মতো। যেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখেছিলাম, এই যে সার্জিস আলমের উপরে যে হামলার ঘটনাটি, এই বিষয়ে আপনি কি বলবেন? গত যে 24-এর আন্দোলন, এই আন্দোলন পরবর্তী সময়ে গঠিত বর্তমানে যে কমিটি, যেটা দায়িত্বে সার্জিসও একজন, কিন্তু সার্জিস এই দায়িত্বশীল জায়গা থেকে যে অভিযোগটা উনি তার ফেসবুকে দিয়েছেন, আমি একজন দায়িত্বশীল ছাত্র নেতা, প্রিভিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, এবং আমার রাজনীতি যেহেতু আমার বাসা রামপুরার যে ঘটনাগুলো ঘটেছে, এখানে আমি নিজে থেকে কাজ করার পর আমি সেই বিপ্লবকে ধারণ করার কারণে সার্ভিসের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করেছিলাম, গতকালকে তার স্ট্যাটাসে আমার এরকম কোনো কিছু মনে হয়নি। সার্জিস একদম নোংরা ভাষায় একদম ছাত্র নেতা হিসেবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেই ধরনের ভাষা ব্যবহার করার কথা ছিল, সে কিন্তু এটা করেনি। সে একদম স্পষ্টভাবে অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগটা মনে হচ্ছে এটা প্রমাণিত অভিযোগ। আপনি দেখবেন যে আমার হাতে দেখা আছে যে দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ আছে, এখানে দ্য ডেইলি ক্যাম্পাস, এখানে লেখা আছে নর্থ সাউথের সামনে হামলার ঘটনায় ছাত্র দলের কোনো দোষ নেই, এটা আহত শিক্ষার্থী স্টেটমেন্ট দিয়েছেন। সেই পত্রিকা কিন্তু এটা অলরেডি প্রকাশ করেছেন। এখন সার্জিসের যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে যে ছাত্র দলের নেতা শাকিল এখানে সরাসরি অভিযুক্ত, এবং উনি শাকিলের বিচারও চেয়েছেন। আমরা কোনটাকে বিশ্বাস করবো? যিনি আহত হয়েছেন তার কথা আমরা নিব, না সার্জিসের একটা স্ট্যাটাস নিব? সার্জিস এখন মিডিয়াতে ফোকাস ব্যক্তি। সে, আমরা দেখলাম যে সে নামাজ পড়তে যাবে, সেখানেও মিডিয়াকে ডেকেছেন যাতে তার মিডিয়ার লাইভ গুলো করা হয়, মিডিয়াতে তার নিউজ গুলো আসে। এখন সার্জিস এমন কোন পার্সন না বাংলাদেশে যার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আওয়ামী লীগের দোসরদেরকেও কিন্তু ওনারা বিভিন্ন ভাবে এখানে পদায়িত করছেন, এখানে বিভিন্ন ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে। আপনি দেখবেন সার্জিস এবং আরো কিছু লোকজন স্পেসিফিক ভাবে আপনি বললে দেখবেন এদের বিরুদ্ধে এমন মানুষের রাগ, ক্ষোভ, অভিযোগ, অভিমান, আপনার মনে হবে এদেরকে থামানো প্রয়োজন। আগামীর বাংলাদেশ, আমাদের মতো যারা ছাত্র রাজনীতি করে, যারা বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা যারা সুস্থ ধারা রাজনীতি করি, 24-এর আন্দোলন, জুলাইয়ের আন্দোলনকে যারা আমরা বুকে ধারণ করি, আমার মনে হয় সার্জিসের এরকম চিন্তা ভাবনা করে তার কথা সংযত হওয়া এবং তার কাজকর্মের মধ্যেও কিছু পরিবর্তন আনা উচিত। ঢালাও অভিযোগ দিলে হবে না। জি, আরিফুল ইসলাম, আরিফ, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আমি একটু আপনার কাছে আসি, একটি প্রসঙ্গ একটু নিয়ে আসি আপনার কাছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই যে বিষয়টি এবং এর আগে যে নাহিদ ইসলামের প্রসঙ্গে যে আলোচনাটি করছিলাম, এই ব্যাপারে আপনি কি বলবেন শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ। প্রথম জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সরকারের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। নির্বাচন আসলে কবে হবে এটা ঠিক এই মুহূর্তে দিন তারিখ বলে দেওয়া যায় না, তবে মোটামুটি একটা গাইডলাইন আপনি বলতে পারেন যে আমরা এই সময়টা নির্বাচনটা করতে চাই। বাংলাদেশে জুলাই মাসে নির্বাচন করার মতন কোনো অবস্থা নেই। আমি গ্রামের ছেলে এবং আমি একটা পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম প্রার্থী হিসাবে। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি। আমার যে নির্বাচনী এলাকা, জুলাই মাসে বর্ষার সময় কোথাও মুভ করার মতন অবস্থাটা নেই। সেই ক্ষেত্রে আপনি এখন পর্যন্ত ডিসেম্বর অথবা মার্চ অথবা জুলাই একটা দেশের নির্বাচন নিয়ে এই ধরনের একটা ধোঁয়াশা রাজনৈতিক যে পরিস্থিতি, সেটিকে নতুন করে বিতর্ক তৈরি। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে
নির্বাচন আপনি যদি করেন, আমি আবার বলছি, জুলাই মাসে নির্বাচন করার মতন কোনো অবস্থা, এটি ডিসেম্বরে নিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে যে ধরনের নির্বাচনগুলো হয়েছে, আপনার সিজনের সঙ্গে আমাদের ওয়েদারের সাথে মিলিয়ে নির্বাচনগুলো আমাদেরকে করতে হয়। কারণ বাংলাদেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চল, সেখানে শুধু ভোট তো না, ভোটের আগেও কতগুলো প্রি ইলেকশন অ্যাক্টিভিটি আছে, পোস্ট ইলেকশন কতগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে সরকার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে, কোনো কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় যে সরকার তার যে ভূমিকাটা রাখার কথা ছিল সেটা রাখে। আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সরকার গণ অভ্যুত্থানের শহীদদের, আওয়ামী লীগের সেই সময়ের যে রক্তপাত, সেই ঘটনার একটা অংশের বিচার করার ব্যাপারে যতটুকু আন্তরিক, বাংলাদেশের সমাজকে আলোয় নিয়ে আসার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের সরকারের কাছে যে ধরনের প্রত্যাশাগুলো ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি, এবং পূরণ করার জন্য তার পক্ষ থেকে যে প্রোঅ্যাক্টিভনেসটা প্রয়োজন ছিল সেটি আমরা দেখছি না, এবং ক্রমশই বাংলাদেশ আবার একটা খাদের কিনারে চলে যাচ্ছে। আমাদের আলোচনার মধ্যে আমরা শুধু রাজনীতি নিয়ে কথা বলি। আপনি গত কয়েকদিন ধরে দেখছেন এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, শুরুটা হয়েছিল মেধাবীদেরকে তারা যাতে কাজের মধ্যে, কাজে অংশগ্রহণের ক্ষেত্রে কোন রকমের বৈষম্যের শিকার না হয়, তাই তো? আপনি দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন রকমের সার্কুলার ছাড়া একের পর এক শিক্ষার্থীদেরকে চাকরি দেওয়া হচ্ছে। আমি এতদিন সমন্বয়কারীর পোস্ট শুনেছি, কিন্তু সমন্বয়কারীদের পৃষ্ঠপোষকের পদ আমি কোথাও শুনি। কিন্তু দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের কম্পিটিশন ছাড়া, পরীক্ষা ছাড়া সেখানে এদেরকে চাকরি দেওয়া হচ্ছে। গত 7 মাসে বাংলাদেশের প্রায় 61,000 মানুষ চাকরি হারিয়েছেন। সরকারের এই বিষয়গুলো নিয়ে কোনো ভাবনা কি আছে? আপনি এই যে মব ক্রিয়েট করে মানুষের উপরে যে অত্যাচার করা, মানুষের উপরে যে আক্রমণ করা, গত পরশুদিন নাকি গতকালকে ইরানের 2 জন নাগরিককে যেভাবে বাংলাদেশে পেটানো হয়েছে, আমি গত কয়েকদিন আগে আমাদের সেনা প্রধান যে সতর্কতা দিয়েছিলেন, আপনি তার কোনো রিফ্লেকশন কি দেখছেন? আমি একটু যোগ করি আপনার এটার সাথে। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফার জামিন মঞ্জুর করেছে আদালত। এবং এর আগে যে ঘটনাটি ঘটেছে, মোস্তফা আসিফের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অন্তত 8 ঘন্টা অবস্থান নেয় একদল ব্যক্তি, এবং তাদের অনেকে কেউ কেউ নিজেদের তৌহিদি জনতা হিসেবে পরিচয় দেন। জি বলুন শরীফুজ্জামান শরীফ। আমি ওটাও যুক্ত করে দিচ্ছি। একটু আগে আমার কাছে একজনে কতগুলো ছবি পাঠিয়েছে। এই তৌহিদি ব্যক্তিরা কারা জানেন? এর আগে প্রথম আলো অফিসের সামনে যারা গরু জবাই করেছিল প্রথম আলো বন্ধ করে দেওয়ার জন্য, তাদের ছবির সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ একটা চক্র বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে যে ধরনের অ্যাকশন থাকা দরকার ছিল, দৃশ্যমান অ্যাকশন নেই। আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়ে বলছেন পরিস্থিতি, আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, কিন্তু আমার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার সময় প্রেস কনফারেন্স করতে হচ্ছে। মানুষ বিক্ষুব্ধ হয়ে তার গায়েবানা জানাজা করছে, তাকে ভোরবেলায় চোখ কসলাতে কসলাতে থানায় গিয়ে ঘুরতে হচ্ছে। আবার প্রধান উপদেষ্টা বলছে আইন শৃঙ্খলার কোনো সমস্যা নেই। অর্থাৎ সরকারের ভেতরে আমি একাধিক সরকার এবং একাধিক সরকারের অবস্থানটা দেখতে পাচ্ছি। আমরা যেটি চাই এবং এতদিন ধরে যেটা চেয়েছি, যে 15 বছরের যে আমাদের যে দুঃসহ স্মৃতি, সমাজে যে ক্ষতগুলো তৈরি হয়েছে, সমাজে যে উদ্বেগটা তৈরি হয়েছে, সেটি রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন না। আমাদের মনোজগতে একটা বিরাট ট্রমা হয়ে গেছে, এটা আপনি কালকেই সমাধানটা করতে পারবেন না, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আমরা চেষ্টাটা করছি। ওই যে আপনাকে বললাম, একটা জাতীয় দেশের একটা প্রভাবশালী দৈনিক পত্রিকার অফিসের সামনে আপনি গরু জবাই করলেন, আপনি এই কাজগুলো করলেন, ঠিক সেই ব্যক্তিরা আবার আসছে, থানা দখল করছেন এবং সেখানে লাইভ করছেন, এবং যে কথাগুলো তারা বলছেন, আমি সবকিছুই বাদ দিলাম। এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো ইন্টারন্যাশনালি কি সার্কুলেটেড হচ্ছে না? আপনি আজকে দেখেছেন যে আমেরিকার নতুন প্রশাসন
ডোনাল্ড ট্রাম্প এর আগে যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন 8টি মুসলিম দেশের নাগরিকদেরকে তার দেশে প্রবেশের ব্যাপারে তিনি একটা নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ট্রাভেল ব্যান ছিল একটা, জি। এবার এবার তিনি আরো কয়েকটা দেশের কথা ভাবছেন, তার মধ্যে আফগানিস্তান আছে, পাকিস্তান আছে এবং বাকি কোন কোন দেশ আছে সেই দেশের কথা তিনি এখন পর্যন্ত প্রকাশ করেননি। একটা দেশের মধ্যে আমাদের সোসাইটিতে যখন এই ঘটনাগুলো ঘটবে, আমরা কি একটা ঝুঁকির জায়গায় যাচ্ছি না? অবশ্যই যাচ্ছি। এবং এই কাজগুলো কারা করছে? আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ করে গেছে। আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের সেই ধরনের সাহস আছে যে ঢাকার রাস্তায় তারা মব ক্রিয়েট করে এই ঘটনাগুলো ঘটাবে। কিন্তু যারা ঘটাচ্ছে তাদের মধ্যে সরকারের অনুগত লোকজনকে আমি দেখছি, সরকারের সমর্থকদেরকে আমি দেখছি। যদি আজকে ইতিবাচক দিক হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তাদের একজন নেতা এই মবের সাথে যুক্ত ছিলেন বলে তাকে বহিষ্কার করেছে, কারণ তার পদ স্থগিত করেছেন এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তো আমরা এই উদাহরণগুলো দেখতে চাই এবং যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, যাদেরকে প্রো গভর্নমেন্ট হিসাবে অথবা এই গণ অভ্যুত্থানের স্পিরিট যাদের ধারণ করার কথা, জি, তারা সেই স্পিরিটটা ধারণ করছেন না এবং সরকারের উপরে বাড়তি চাপ হিসাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। 2009 সালে শরীফুজ্জামান শরীফ, আমি শেষ করে দেব জি 2008 সালে আওয়ামী লীগ পাওয়ারে আসার পর 2009 সালের জানুয়ারি মাসে আমি প্রথম আলোতে আমার একটা লেখা বেরিয়েছিল, ছাত্রলীগের 2008 থেকে 9 পর্যন্ত 1 বছরের কর্মকাণ্ড নিয়ে আমি লিখেছিলাম আওয়ামী লীগের বোঝার উপর ছাত্রলীগ শাকের আঁটে। আমি গত 7 মাসে দেখছি ডক্টর ইউনূসের সরকারের বোঝার উপর এই সমন্বয়কারী বলেন, এই যে বৈষম্য বিরোধী বলেন এবং প্রো অভ্যুত্থানের যে ফোর্স, তারা প্রতিনিয়ত একের পর এক শাকের আটি তুলে দিচ্ছেন এবং সরকারকে বিব্রত করছেন এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এর ভেতর থেকে অন্ধকারের শক্তি, খেলার আমরা প্রতিনিয়ত মাথাচাড়া দিয়ে উঠছে এবং এখানে একটা সংকটের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি, একটু ছোট করে যদি বলেন, এবং এরপর আমি একটু আরিফুল ইসলাম আরিফের কাছে যেতে চাই। যুব উইং গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, বিষয়টা কি সঠিক ফয়সাল মাহমুদ শান্ত? জি জি, বিষয়টা সঠিক। আচ্ছা, এই যুব উইং আসলে কিভাবে যুক্ত থাকবে জাতীয় নাগরিক পার্টির সাথে? বিষয়টা হচ্ছে যে আমাদের জাতীয় নাগরিক পার্টির তো একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের পেশাজীবী যারা আছেন বা বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন, আমাদের প্ল্যান হচ্ছে যে এই মানুষগুলোকে আমরা কিভাবে বাংলাদেশের যে নতুন রাজনীতি এবং এই রাজনীতির ক্ষেত্রে যে মানুষের কন্ট্রিবিউশন, সেখানে কিভাবে আমরা সংযুক্ত করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তরুণরা মিলে যে গণঅভ্যুত্থানের একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, সেখানে অনেক তরুণদের বাইরেও অনেক ভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছে আমাদের এখানে আসছেন, যেমন সাবেক সেনা কর্মকর্তারা আসছেন, কিংবা হচ্ছে যারা মধ্যবয়স্ক এবং হচ্ছে যারা আমাদের সমাজের প্রবীণ ব্যক্তিরা, তারাও আসছেন। তো সেরকম ভাবেই যুবক শ্রেণীদেরকে নিয়ে আমাদের একটা উইং তৈরি হবে, যারা বাংলাদেশের, আমরা মনে করি যে বাংলাদেশ তো একটা সম্ভাবনাময় দেশ, যেখানে অনেক বেশি যুবকরা রয়েছেন এবং এই যুবকরা বাংলাদেশের শক্তি, এবং এদের শক্তিটা যদি আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে কাজে লাগাতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা এক ধাপ এগিয়ে থাকবে কিংবা আমাদের ইতিবাচক ভূমিকা পালন। জি, ফয়সাল মাহমুদ শান্ত, এই যে যে যুব উইংটা গঠন হবে, তারা কি এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অথবা বর্তমান ছাত্র দল অথবা অন্যান্য যে রাজনৈতিক শিবির, অন্যান্য রাজনৈতিক দলের সাথে যে অঙ্গ সংগঠন অথবা সহযোগী সংগঠনগুলো আছে, যেগুলোকে বিভিন্ন সময় আমরা দেখেছি যে অনেকে দাবি করেছেন অথবা বলছেন, অভিযোগ করছেন ছাত্ররাই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, আপনাদের যুব উইংও কি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হতে যাচ্ছে? দেখেন, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের আইডিয়াটা একরকম, আর বিভিন্ন যুব বলেন কিংবা হচ্ছে নারীদের সংগঠন বলেন, এই বিষয়টা ছাত্র সংগঠনের মতো না। ছাত্র সংগঠনের মূল সমস্যাটা যেটা গত 15 বছরে ছাত্রলীগ যে ছাত্র সংগঠনের চরিত্রটা তৈরি করেছিল,
সেটি হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা ক্যাম্পাসগুলোতে তারা এমন এক ধরনের দুর্বৃত্তায়নের একটা চরিত্র তৈরি করেছিল যে ছাত্র সংগঠন মানে হচ্ছে যে আওয়ামী লীগের এজেন্ডা গুলো তারা ক্যাম্পাসগুলোতে বাস্তবায়ন করবে। তারা সেখানে বামপন্থী সংগঠন বলেন, ইসলামপন্থী সংগঠন বলেন কিংবা ছাত্র দলের মতো সংগঠন বলেন, সবাইকে সেখানে পিটিয়ে মেরে আওয়ামী লীগের কর্তৃত্বটা সেখানে রক্ষা করবে। এটা ছাত্র সংগঠনের কাজ ছিল। কিন্তু যারা যুব সংগঠন হিসেবে যারা কাজ করতেছে, যেমন ছাত্র দলের বিএনপির যুব দলের মতো একটা সংগঠন রয়েছে, এই যে যারা যুব যারা কাজ করছে তাদের কিন্তু কোন একটা বিশ্ববিদ্যালয় কিংবা কোন একটা একাডেমিক প্রতিষ্ঠানে তাদের স্পেস না। এখানে আমরা মনে করছি যে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে তাদের মধ্যে স্পেসিফিক যারা তরুণ, সেই তরুণদেরকে নিয়ে একটা ফজলুল হক শান্ত, আলাদা একটা উইং তৈরি করা। যুবদল যুবলীগ তারাও তো আসলে আওয়ামী লীগের যদি বলি সহযোগী সংগঠন অথবা অঙ্গ সংগঠন যেভাবেই বলেন না কেন, একই তো জিনিস। না না, আমি ওইটাই বলছি যে যুব দল কিংবা হচ্ছে আপনি যুব দলের যে কর্মক্ষেত্রে কিংবা হচ্ছে তাদের যে কাজের স্পেস, সেই স্পেসটা কিন্তু ছাত্র দলের মতো না। কারণ ছাত্র দলের কমপ্লিটলি স্পেসটা হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের পরিধির এবং ক্যাম্পাসের বাউন্ডারির মধ্যে। কিন্তু যুব দলের ক্ষেত্রে যে স্পেসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সে একটা পুরো জায়গায় সে আলাদাভাবে বাংলাদেশের রাজনীতিতে সে কাজ করছে। তো এই দুইটা জায়গা থেকে ছাত্র দল নিয়ে কিংবা হচ্ছে ছাত্র সংগঠনগুলো নিয়ে লেজুর ভিত্তির যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু আসলে অন্যান্য পেশাজীবী সংগঠনগুলোর সাথে বা বয়স ভিত্তিক বা আলাদা শ্রেণীভিত্তিক সংগঠনগুলোর সাথে মিলালে অর্থাৎ একই যুবলীগ রকম ভাবে হবে না। যুবদল অথবা এই ধরনের যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে আসলে লেজুর ভিত্তিকের বিষয়টি নেই আওয়ামী লীগ বিএনপির সাথে অথবা অন্যান্য রাজনৈতিক। সেগুলোর সাথে লেজুর ভিত্তিক সংখ্যাটা ওইভাবে কাজ করে না যেভাবে ছাত্রদের ক্ষেত্রে আলাদাভাবে আমরা যেভাবে দেখি। কারণ এখানে ছাত্র ক্যাম্পাসগুলোর পরিবেশ নষ্ট করার সাথে এই বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে। তো আমাদের যে যুব উইংটা তৈরি হচ্ছে সেখানে হচ্ছে আমাদের দলে যারা আসতেছেন, আমাদের সাথে যারা নতুন রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে শেয়ার করার চেষ্টা করছেন, তাদের মধ্যে একটা বয়সের ক্ষেত্রে যারা যুবক, এই যুবকদেরকে নিয়ে আমাদের একটা আলাদা উইং তৈরি হচ্ছে। এখন পর্যন্ত আমাদের তাদের কর্মপরিধি কিংবা হচ্ছে তাদের ডিটেইল আমরা ঠিক করিনি, কিন্তু এইটার সাথে আপনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্রদের যে কার্যক্রম সেটার সাথে মিলালে চলবে না। যেমন ছাত্র দলের কিংবা শিবিরের রাজনীতির ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু কেন্দ্রে যেই কমিটিটা কাজ করছে তাদের নিয়ে না। ফয়সাল মাহমুদ সেটা শান্ত, হচ্ছে আমার ঢাকা হাতে বিশ্ববিদ্যালয়ের সময় অভ্যন্তরে কম। কিংবা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যে ধরনের কর্মকাণ্ড করছে সেই লেজুর ভিত্তি নিয়ে কিন্তু অভিযোগগুলো তৈরি হচ্ছে। জি ধন্যবাদ। আমাদের সময় কম, কিন্তু একটি প্রশ্ন, আপনাদের দলটাই তরুণদের, আপনারা বেশিরভাগই তরুণরা মিলেই দল করছেন, তার আবার যদি যুব সংগঠন হয় তাহলে সেটা কিভাবে কি হবে সেটাও একটি প্রশ্ন থাকলো আপনার কাছে। এখন আমার হাতে সময় কম, আমি একটু শেষ সময় আরিফুল ইসলাম আরিফ আপনার কাছে আসতে চাই। এই যে নতুন যুব উইং গঠন করতে যাচ্ছে, যেই বিষয়টি নিয়ে নানা সময় আমরা অভিযোগ শুনে আসছি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, আপনি তাদের এই নতুন যুব উইংকে কিভাবে দেখছেন এবং জাতীয় নাগরিক পার্টির ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? আরিফুল ইসলাম আরিফ। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা মানুষ যে কোনো রাজনৈতিক দল গঠন সে করতেই পারে, এটা তার মৌলিক অধিকার। এই জন্যই কিন্তু আমরা ভোটের ব্যাপারে কথা বলি। দেশনায়ক তারেক রহমান দেশনায়ক দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, আমি জানি না যে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ 31 দফা ওনারা পড়েছেন কিনা বা পড়ার সুযোগ ওনাদের হয়েছে কিনা। ওনারা এখন সরকার এবং সরকারের বাইরে দুইটা প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ক্ষমতার যে ব্যবহারটা, এটা এখনই তারা করতে চাচ্ছেন। নানান ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে তারা ইতিমধ্যে প্রকাশ করছেন। সামনে তারা যে ছাত্র সংগঠন করেছেন, এখানে কিন্তু অনেক অভিযুক্ত ব্যক্তি আছে। সামনে যে যুব সংগঠন করবেন, তাদের কিন্তু অভিজ্ঞতাটা নাই, দেশ পরিচালনা তো পরে। এখন ইতিমধ্যে কিন্তু নাহিদ বলে ফেলছে যে নির্বাচন ডিসেম্বরে না আরো দেরি হবে, কারণ এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই। উনি সরকারে থাকার পর, ভাই শরীফ ভাই আগে বলছেন, সরকারে থাকার পরে যে ধরনের কথা বলছেন, সরকার থেকে বের হওয়ার পর রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দল নিয়ে সে আগামী নির্বাচন করে সারা বাংলাদেশে উনি মানে ভোটের মাধ্যমে যদি জনমত নিয়ে সরকার গঠন করতে পারে, আলহামদুলিল্লাহ ভালো, উনি দেশ পরিচালনা করুক। কিন্তু উনি আগে থেকেই যেইভাবে ভবিষ্যৎবাণী করছেন, আমরা চাই আপনারা 5 বছর না 20 বছর থাকেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আপনারা শাসনভার বহন করেন। কিন্তু আপনারা যেভাবে বিভিন্ন ইস্যু ভিত্তিক আপনারাই ডিল করছেন, সরকারের ভেতরে আপনাদের সংখ্যা আছে, সরকারের বাইরেও আপনারা এখানে কথা বলবেন, আপনারা এখন যুব সংগঠন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই যুব সংগঠন, যখন আপনাদের আন্দোলন হয়েছে তখন সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একযোগে আপনাদের সাথে, তারেক রহমানের ডাকে আপনাদের সাথে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম সারা বাংলাদেশের মানুষ। কিন্তু আরিফুল ইসলাম, আমাকে শেষ আপনারা করতে যখন হবে। আরেকটু ভাই, আপনারা যখন আলাদা আলাদা করে ফেলছেন, যখন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে জাতীয় নাগরিক পার্টি করেছেন, তখন আপনারা একটা অংশ হয়ে গিয়েছেন। এখন আপনারা ডাক দেন, আপনাদের সাথে কতজন লোক থাকবে এটা আমার সন্দিহান। সামনে যুব সংগঠন করবেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন স্তরে স্তরে
ছাত্রদের মধ্যে আপনারা আলাদা করে ফেলছেন, দুদিন পরে যুবকদের মধ্যে আলাদা করে ফেলবেন, সামনে আপনাদের মূল সংগঠনকে আলাদা করে ফেলবেন, সামনে 300 আসনে আপনাদের আসনে কতজন লোক দিতে পারবেন এটা আমি ব্যক্তিগতভাবে সন্দেহ মনে করি। জি, আরিফুল ইসলাম আরিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে সময় আজকে একদমই নেই। ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং শরীফুজ্জামান শরীফ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য এবং যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলা ধন্যবাদ জানাচ্ছি। আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।